জি স্যার, রেকর্ড স্টেশন। ওকে, ঠিক আছে। আমরা ওকে, আমরা যেটা বললাম সেটা হচ্ছে যে দ্য স্ট্রেংথ অফ রিয়াল কতটুকু হাই আছে তার স্ট্রেংথ। যে আমরা যখন একটা ম্যাটেরিয়ালের উপরে লোড দিব, সেই লোডটা স্ট্রেংথের একটা ইউনিট আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। আচ্ছা, তো এখানে আমরা স্ট্রেসের একটা ইউনিট দেখতেছিলাম। স্ট্রেসের ইউনিট প্যাসকেল হতে পারে, এসআই ইউনিট। এবং এটা ছাড়াও স্ট্রেসের যদি আমরা ইউনিটটা আরেকটু ডিটেলসে দেখি, প্যাসকেলকে আবার নিউটন পার মিটার স্কয়ারও বলা হয়। তো এটা মেইনলি কি? এটা মেইনলি হচ্ছে যে একটা এরিয়ার উপরে যতটুকু লোড কাজ করতে পারবে সেটাই হচ্ছে তার স্ট্রেস হবে, এবং হাইয়েস্ট যতটুকু স্ট্রেস একটা স্ট্রাকচার নিতে পারবে সেটাই হবে তার স্ট্রেংথ। তো এই স্ট্রেংথ বিভিন্ন ম্যাটেরিয়ালস এর জন্য বিভিন্ন রকম হয়ে থাকে। যেমন আমরা যদি স্টিল কনসিডার করি বা কনক্রিট কনসিডার করি, সেই ক্ষেত্রে স্ট্রেস এক ধরনের পাবো, আবার সয়েলের জন্য ভিন্ন ধরনের স্ট্রেস আসে। তো স্টিলের জন্য যে স্ট্রেসটা আমরা পাই সেটাকে বলা হয় টেনসাইল স্ট্রেংথ। কনক্রিটের জন্য আমরা যে স্ট্রেংথটা পাই সেটাকে বলা হয় হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেংথ, এবং সয়েলের জন্য আমরা যে স্ট্রেসটা পাই বা যে স্ট্রেংথটা পাই সেটাকে বলা হয় শিয়ার স্ট্রেংথ। তো স্টিল মেইনলি হচ্ছে টেনশনটাকে ক্যারি করে একটা স্ট্রাকচারে। যখন স্টিল প্লেস করা হয়, স্টিলটা হচ্ছে টেনশন ক্যারি করে। তো এই যে টেনশন যে ক্যারি করতেছে, এই জন্য এটাকে বলা হয় হচ্ছে টেনসাইল স্ট্রেংথ। কনক্রিট আবার টেনশন নিতে পারে না, কনক্রিট টেনশনে উইক। তো কনক্রিট কি নিতে পারে? কনক্রিট হচ্ছে কম্প্রেসিভ ফোর্স কে নিতে পারে বা কম্প্রেসিভ স্ট্রেংথ কে নিতে পারে। সো এই কারণে কনক্রিটের জন্য আমরা কম্প্রেসিভ স্ট্রেংথ যেটা আছে সেটাকে হিসাব করি, এবং সয়েল যেটা, সয়েল হচ্ছে শেয়ার স্ট্রেংথটা নিতে পারবে। সো সয়েলের জন্য আমরা শেয়ার স্ট্রেংথটা পড়বো। তো এখানে আমাদের টপিক শেয়ার স্ট্রেংথ। এখানে শেয়ার স্ট্রেংথের কিছু সিগনিফিকেন্স আছে, আমরা সিগনিফিকেন্স গুলো দেখবো এখন। The safety of any geotechnical structure is dependent on the strength of the soil. স্যার একটা একটু জুম করে দিলে জিওটেকনিক্যাল, ভালো হয়। জুম করে দিও, ওকে। স্যার আপনি আচ্ছা, অনেক ক্লাস নিচ্ছেন স্যার? হ্যালো। স্যার স্যার এই জুম করার থেকে স্যার ফোনটা যদি রোটেট ফোনটা করেন রোটেট তাহলে করে স্যার নিলে ফুল স্যার। স্ক্রিন দেখায় আমাদের। আচ্ছা, ওয়েট। আচ্ছা, এখন দেখতে পাচ্ছ? জি স্যার। ওকে। তো এখানে জিওটেকনিক্যাল স্ট্রাকচারের যে সেফটিটা আছে, জিওটেকনিক্যাল স্ট্রাকচারের সেফটির যে বিষয়টা, সেটা হচ্ছে শিয়ার স্ট্রেংথের উপর ডিপেন্ড করে।
if the soil fails, the structure found on it can collapse. সয়েল যদি ফেল করে কোনোভাবে, তো ওই স্ট্রাকচারটা ফেল করতে পারে। কারণ একটা স্ট্রাকচার যখন সয়েলের উপরে কনস্ট্রাকশন করা হবে, সেই সয়েলটাই যদি কোনোভাবে ফেল করে বসে, তাহলে ওর উপরে যে স্ট্রাকচারটা আছে বা যে স্ট্রাকচারটা দাঁড়া করানো আছে সেটা ফেল করবে বা কলাপস করবে। Understanding shear strength is the basis to analyze soil stability problems like lateral earth pressure on a retaining structure, slope stability, bearing capacity. তো এই যে তিনটা প্রপার্টিজ বলা আছে সয়েলের, একটা হচ্ছে ল্যাটারাল প্রেসার অন আর্থ রিটেনিং স্ট্রাকচার, স্লপ স্টেবিলিটি, বিয়ারিং ক্যাপাসিটি, এই তিনটাই সয়েলের শিয়ার স্ট্রেংথের উপরে ডিপেন্ডেন্ট। সো আমরা যদি সয়েলের শিয়ার স্ট্রেংথ সম্পর্কে ভালোভাবে ধারণা পাই, আমরা এই ল্যাটারাল আর্থ প্রেসার, স্লপ স্টেবিলিটি এবং বিয়ারিং ক্যাপাসিটি এই তিনটা সম্পর্কেও আমরা ভালো ধারণা পাবো। তাহলে আমরা এখানে শিয়ার স্ট্রেংথের যে সিগনিফিকেন্স গুলো দেখলাম, যে সয়েলের একটা স্ট্রাকচারের যে সেফটির যে বিষয়টা, সেটা শিয়ার স্ট্রেংথের উপর ডিপেন্ড করে। এছাড়া কি একটা একটা স্ট্রাকচারকে কখন কলাপস করতে পারবে বা কখন একটা স্ট্রাকচার কলাপস হবে, সেই সম্পর্কে আমরা ধারণা পেলাম এখান থেকে, শিয়ার স্ট্রেংথ থেকে। এবং সয়েলের যে প্যারামিটারস গুলো আছে, যেমন ল্যাটারাল আর্থ প্রেসার, স্লপ স্টেবিলিটি, বিয়ারিং ক্যাপাসিটি, এই যে তিনটা প্যারামিটার, এই তিনটা প্যারামিটারও আমরা শিয়ার স্ট্রেংথের সাহায্যে দেখতে পারবো। এখানে রাইট সাইডে একটা ফিগার দেখানো আছে। এই ফিগারটা হচ্ছে সয়েল কিভাবে ফেল করতে পারে সেই তার একটা ফিগার এখানে, যে ফেইলর সারফেসটা কিরকম হতে পারে এবং এখানে যখন সয়েল ফেল করবে সেই ক্ষেত্রে ফেইলর প্যাটার্নটা কিরকম, সেই প্যাটার্নটা এখানে দেখানো হচ্ছে। এখানে কিছু প্র্যাকটিক্যাল ফিগার এখানে দেখানো হচ্ছে, যে আসলে সয়েল যখন ফেল করে সেই ক্ষেত্রে কোন ধরনের ফেইলর এখানে ঘটে। তো এই যে ফেইলর গুলো এখানে দেখানো হচ্ছে, এগুলো সব হচ্ছে শিয়ার ফেইলর সয়েলের। তো শিয়ার ফেইলরটা কিভাবে ঘটবে? শিয়ার ফেইলরটা হচ্ছে যে, আমরা এখানে যদি একটু খেয়াল করি, এখানে দুইটা রোড আছে। এই রোডের সাইড দিয়ে দেখো যে এখানে এক সাইডে হচ্ছে উপরে যে ফিগারটা আছে, এখানে এক সাইডে হচ্ছে রিভার আছে এবং অন্য সাইডে এমব্যাঙ্কমেন্ট দেওয়া আছে। তো যখনই এই রিভারের যে ওয়াটার আছে, এটা এই রোডের সাইডে একটা ফোর্স অ্যাপ্লাই করবে, সেই ক্ষেত্রে কি হবে? এই ফোর্সের কারণে এই রোডের যতটুকু এরিয়া এই ফোর্সটাকে রেজিস্ট করতেছিল, সেটা যদি ওই ফোর্সটাকে রেজিস্ট করতে পারে, সেই ক্ষেত্রে এই রোডটা কলাপস করবে না। আর যদি দেখা যায় যে এখান থেকে ওয়াটারের কারণে যতটুকু লোড আসতেছে বা যতটুকু ফোর্স আসতেছে সেটা সে রেজিস্ট করতে পারতেছে না, সেই ক্ষেত্রে এখানে কলাপস ঘটবে। তো এখানে যে রোড গুলো ছিল এবং এর সাইডে ওয়াটার থেকে যতটুকু প্রেসার আসতেছিল, সেই প্রেসারটা সাস্টেইন করতে পারেনি। তো যার ফলে এখানে একটা শিয়ারের ফেইলর ঘটছে। ঠিক আছে, এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সাম্পল যে আসলে শিয়ার ফেইলরটা কোথায় ঘটে বা কিভাবে ঘটতে পারে। তো এখানে প্র্যাকটিক্যাল এক্সাম্পলের সাহায্যে দেখা যাচ্ছে যে আসলে যে ফোর্সটা এখানে আসতেছে বা যে এখানে অ্যাপ্লাই হয়েছে বা ইনভাইরনমেন্টের কারণে, তো এই সয়েলটা এটাকে সেই ফোর্সটাকে সাস্টেন করতে পারে। তো সাস্টেন করতে না পারার কারণে এখানে কলাপস ঘটছে, বা এখানে রোডের যে পার্টটা আছে, রোডের পার্টটা এখানে ধসে পড়ছে। সো শেয়ার ফেইলর এইভাবে ঘটতে পারে যে সয়েলের যে পার্টিকেল গুলো আছে, সয়েলের পার্টিকেল যদি স্ট্রেংথফুল না হয় বা সয়েলের পার্টিকেলের ভিতরে যে বন্ডেজটা আছে সেই বন্ডেজটা যদি উইক হয়, সেই ক্ষেত্রে শেয়ারের ফেইলরটা ঘটতে পারে। এটা একটা এক্সাম্পল। এছাড়াও আরো কিছু ফিগার আমরা দেখবো এখানে শেয়ার ফেইলরের। এটা আরেকটা এক্সাম্পল শেয়ার ফেইলরের, সেটা হচ্ছে যে এখানে ফেইলর ডিউ টু ইনঅ্যাডিকুয়েট স্ট্রেংথ অ্যাট শেয়ার ইন্টারফেস। এখানে সয়েলের যে স্ট্রাটা আছে বা সয়েলের যে লেয়ার গুলো আছে, সয়েলের লেয়ার গুলো নিজেদের ভিতরে ফেইল করছে। যার ফলে কি হচ্ছে? যার ফলে এখানে সয়েলের যে পার্টিকেল গুলো আছে তাদের ভিতরে ইন্টারনাল যে বন্ড, সেই ইন্টারনাল বন্ডটা উইক হয়ে গেছে। এখন সয়েলের ভিতরে ইন্টারনাল বন্ড গুলো যদি উইক হয়ে যায়, তাহলে সেই সয়েলটা কি ফেল করার একটা প্রপার্টিস তার ভিতরে দেখা যায় বা একটা প্রবণতা থাকে ফেল করার।
সো এখানে সয়েলের যে ইন্টারনাল যে বন্ড বা সয়েলের পার্টিকেল টু পার্টিকেল যে বন্ড, সেই বন্ডটা উইক হওয়ার কারণে এখানে সয়েলটা শেয়ারে ফেল করছে। তো এগুলো হচ্ছে শেয়ার ফেলিওরের কিছু এক্সাম্পল, যে কিভাবে আসলে শেয়ার ফেলিওর গুলো হয়ে থাকে তার এক্সাম্পল। এখানে আরেকটা এক্সাম্পল দেখানো হচ্ছে, এটা হচ্ছে সয়েলের বিয়ারিং ক্যাপাসিটি ফেলিওরের কারণে হচ্ছে যে এটা একটা বিল্ডিং এখানে কনস্ট্রাকশন করা হচ্ছিল। তো বিল্ডিং কনস্ট্রাকশন করার পরে যখন কনস্ট্রাকশনটা হয়ে গেছে তার কিছুদিন পরে এই বিল্ডিংটা ফেল করছে, ঠিক আছে। এখন ফেল করার মেইন রিজনটা হচ্ছে যে সয়েল যখন ফেল করতেছে এখানে এখানে সয়েল এখানে যে ফাউন্ডেশনটা ব্যবহার করা হচ্ছিল সেই ফাউন্ডেশনের বিয়ারিং ক্যাপাসিটিটা কম ছিল, ঠিক আছে। মানে এই ফাউন্ডেশন বা এই সয়েলের উপরে যতটুকু লোড আসতেছিল, এই স্ট্রাকচারের কারণে যতটুকু লোড আসতেছিল এই লোডটা সে নিতে পারতেছে না, যার কি হয়েছে, জানে এই বিল্ডিংটা কলাপস করছে। তো কলাপস করার কারণে একটা বিয়ারিং ক্যাপাসিটি ফেইলার। আচ্ছা, এখন এখানে আমরা বিভিন্ন ফেইলর দেখলাম। এখন এই ফেইলর গুলা কি কি কারণে হয়ে থাকে সেই কারণগুলো আমরা এখানে দেখব। যে শেয়ার স্ট্রেংথ ইন সয়েল, শেয়ার স্ট্রেংথ অফ এ সয়েল ইজ ইটস রেজিস্ট্যান্স টু শেয়ারিং স্ট্রেস। যে একটা সয়েলের উপরে যতটুকু শেয়ার স্ট্রেস আসবে সেই শেয়ার স্ট্রেসটা সে রেজিস্ট করতে পারবে নাকি পারবে না, সেটাই হবে তার শেয়ার স্ট্রেংথ। যদি রেজিস্ট করতে পারে সেই সয়েলটা কলাপস করবে না বা ফেল করবে না, আর যদি সে রেজিস্ট করতে না পারে সেই ক্ষেত্রে ফেল করবে। It is a measure of the soil resistance to deform by continuous displacement of its individual soil particle. তো এখানে যে স্ট্রাকচারটা করা হবে সেই স্ট্রাকচারটার যে ইন্ডিভিজুয়াল সয়েল পার্টিকেল আছে বা প্রত্যেকটা আলাদা যে সয়েল পার্টিকেল আছে সেই সয়েল পার্টিকেল গুলোর ভিতরে যদি ডিসপ্লেসমেন্ট বেশি হয় তাহলে তার রেজিস্ট্যান্স কম হয়, ঠিক আছে। মানে পার্টিকেল টু পার্টিকেল যে ডিসপ্লেসমেন্ট সেটা যদি বেশি হয় সেই ক্ষেত্রে তার রেজিস্ট্যান্স যে ক্যাপাসিটি সেটা কমে যায়। কারণ একটা সয়েল পার্টিকেল যদি অন্য একটা সয়েল পার্টিকেল থেকে কিছুটা দূরে সরে যায় সেই ক্ষেত্রে কি ফেইলিওর হওয়ার একটা পসিবিলিটি থাকে। তো ফেইলিওর হওয়ার যে সয়েলগুলোতে ফেইলিওর হওয়ার পসিবিলিটি থাকে সেই সয়েলগুলোর রেজিস্ট্যান্স কম হয়, এবং রেজিস্ট্যান্স যদি কম হয় তার শেয়ার স্ট্রেংথও কম হবে। সো এখানে পার্টিকেল টু পার্টিকেল বন্ডিং এর একটা বিষয় আছে। যদি পার্টিকেল টু পার্টিকেল বন্ডিং ভালো হয় সেই ক্ষেত্রে শেয়ার স্ট্রেংথটা বেশি হয়। শেয়ার স্ট্রেংথ ইন সয়েল ডিপেন্ড প্রাইমারিলি অন ইন্টারাকশন বিটুইন পার্টিকেলস। আমরা যেটা বলতেছিলাম যে পার্টিকেল টু পার্টিকেল যে ইন্টারাকশন বা যে বন্ডিং এটার উপরে শেয়ার স্ট্রেংথটা ডিপেন্ড করে। Shear failure occurs when the stress between the particles are such that they slide or roll past each other. তো এখানে যে শেয়ার স্ট্রেংথ যেটা হবে বা শেয়ার ফেলিওর যেটা ঘটবে সেটা মেইনলি হচ্ছে পার্টিকেল টু পার্টিকেল যদি একটা আরেকটার ভিতরে মুভমেন্ট শুরু করে, বা একটা পার্টিকেল যদি অন্য একটা পার্টিকেল থেকে সরে যায় সেই ক্ষেত্রে শেয়ার ফেলিওর হওয়ার পসিবিলিটি থাকে। তো এই চারটা হচ্ছে শেয়ার স্ট্রেংথের কিছু জিনিস যেগুলো জানতে হয় মেইনলি। আর এখানে শেয়ার স্ট্রেংথের কিছু প্যারামিটারস আছে, আমরা সেই প্যারামিটারস গুলা দেখবো এখন। তো শেয়ার স্ট্রেংথ যেটা সয়েল derives its shear strength from two sources. মেইনলি একটা সয়েলের দুইটা সোর্স থেকে শেয়ার স্ট্রেংথ আমরা পেয়ে থাকি। একটা হচ্ছে কোহেশন, আরেকটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন। তো প্রথমে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কোহেশন বিটুইন পার্টিকেলস। কোহেশনটা কি? কোহেশন হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট কম্পোনেন্ট, এটা হচ্ছে স্পেস উপর ডিপেন্ড করবে না। তো কোহেশন মেইনলি হচ্ছে সিমেন্টেশন বিটুইন স্যান্ড গ্রেইনস, ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন বিটুইন ক্লে পার্টিকেল। তো কোহেশনটা কি? কোহেশনটা হচ্ছে আমরা যদি আরেকটা ফিগার দেখি এখানে তাহলে আমরা এই জিনিসটা ভালো বুঝতে পারবো যে কোহেশন আসলে কোথায় কাজ করে বা কিভাবে কাজ করে। Cohesion is a measure of the force that cement particles of soils.
দেখো এখানে একটা দুইটা সয়েল লেয়ার দেওয়া আছে, দেখতে পাচ্ছ এটা? সয়েলটাকে দুইটা লেয়ারে ভাগ করা আছে। জি স্যার। जी सर। जी सर। আচ্ছা, जी सर। okay. তো সয়েল এখানে যে দুইটা লেয়ারে ভাগ করা আছে, প্রথমে লেয়ার দুইটা একসাথেই ছিল, কিন্তু পরবর্তীতে যখন এইটার উপর একটা ফোর্স দেওয়া হচ্ছে, একটা হরাইজন্টাল ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, তো এই ফোর্স অ্যাপ্লাই করার ফলে এখানে কি হচ্ছে, এখানে একটা লেয়ার অন্য লেয়ারের থেকে কিছু পরিমাণ দূরে সরে যাচ্ছে। তো এইটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে, এই লেয়ার গুলার ভিতরে রেজিস্ট্যান্স বেশি নাকি রেজিস্ট্যান্স কম আছে? सर कॉम। রেজিস্ট্যান্স কম আছে, হ্যাঁ। রেজিস্ট্যান্স কম থাকার কারণে কি একটা লেয়ার অন্য আরেকটা লেয়ার থেকে কিছুটা দূরে সরে যাচ্ছে, যেটাকে আমরা ইঞ্জিনিয়ারিং টার্মসে বলি ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, যে সয়েল টু সয়েল ডিসপ্লেসমেন্ট আমরা যে কথাটা একটু আগে পড়ে আসছি সেটা। তো এই যে একটা লেয়ার অন্য আরেকটা লেয়ারের থেকে দূরে সরে যাচ্ছে, ঠিক আছে, তো এই সরে যাওয়াটা হচ্ছে কোহেশন প্রপার্টিস এর উপরে ডিপেন্ড করে। তো কোহেশন প্রপার্টিসটা হচ্ছে সিমেন্টেশন। সিমেন্টেশন মানে হচ্ছে নিজেদের ভিতরে বন্ডিং বা নিজেদের ভিতরে যে পার্টিকেল টু পার্টিকেল বন্ড, সেটা যত বেশি হয় সিমেন্টেশনের ভ্যালু তত বেশি হয়। ঠিক আছে, তার মানে একটা সয়েলের সিমেন্টেশন যত বেশি হবে তার স্ট্রেংথ তত বেশি হবে এবং তার কোহেশনের ভ্যালু তত বেশি হবে। বুঝতে পারছো এটা? जी सर। আচ্ছা, এখন এই যে কোহেশন আমরা পড়লাম, এই কোহেশনটা কোন ধরনের সয়েলে কাজ করে বা কোন ধরনের সয়েলে আমরা কোহেশনের ভ্যালুগুলো পাবো? এখানে চারটা টাইপ এখানে বলা আছে, দেখো খেয়াল করো। যে ড্রাই স্যান্ড উইথ নো সিমেন্টেশন, ড্রাই স্যান্ড উইথ সাম সিমেন্টেশন, সফট ক্লে এন্ড স্টিল ক্লে। এই চার ধরনের সয়েলের ক্ষেত্রে আমরা কোহেশনের ভ্যালু পাবো। তো মেইনলি কি, মেইনলি যে স্যান্ড গুলা থাকে, যদি স্যান্ড গুলা ড্রাই হয়ে থাকে সেই ড্রাই স্যান্ডের জন্য কোহেশনের একটা ভ্যালু থাকবে। আর যে ক্লে গুলা থাকবে, ক্লে যদি সফট অথবা স্টিফ হয়, সেই ক্লে সয়েলের জন্য আমাদের কোহেশনের একটা ভ্যালু থাকবে। সো শিয়ার স্ট্রেংথের একটা প্যারামিটারস আমরা এখানে পড়ে ফেললাম, সেটা হচ্ছে কোহেশন। কোহেশনটা কি? কোহেশনটা হচ্ছে সয়েল টু সয়েলের যে পার্টিকেলস গুলো আছে তাদের ভিতরে যে রেজিস্ট্যান্স ক্যাপাসিটি, সেটাই হচ্ছে কোহেশন। এবং এই বন্ড যত বেশি হবে কোহেশনের ভ্যালু তত বেশি হবে। আচ্ছা, এরপরে আরেকটা বিষয় ছিল, সেটা হচ্ছে ফ্রিকশনাল রেজিস্ট্যান্স বিটুইন পার্টিকেলস। ফ্রিকশনাল রেজিস্ট্যান্স বিটুইন পার্টিকেলস, এটা হচ্ছে স্ট্রেংথ ডিপেন্ডেন্ট একটা কম্পোনেন্ট। এটাকে অনেক সময় অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন বলা হয়। তো এটা যদি আমরা দেখি, যে এখানে আরেকটা ফিগার দেওয়া আছে, এই ফিগারে সয়েলের উপর থেকে একটা লোড আসতেছে এবং সাইড থেকে একটা লোড আসতেছে। ফিগার দেখতে পাচ্ছ সবাই? जी सर। জি স্যার। আচ্ছা, তো এখানে যে উপর থেকে যে লোডটা আসতেছে বা পারপেন্ডিকুলার যে লোডটা আছে, এটাকে বলা হয় হচ্ছে নরমাল স্ট্রেংথ, এবং হরাইজন্টালি যে লোডটা আসতেছে এটাকে বলা হয় শিয়ার স্ট্রেংথ। তো নরমাল স্ট্রেংথটা সাধারণত একটা সয়েল ক্যারি করতে পারে, সমস্যা হয় না। কিন্তু যখনই একটা সয়েলে শিয়ার স্ট্রেংথ আসে, সেই ক্ষেত্রে কি হয়, সেই ক্ষেত্রে সয়েলের পার্টিকেল টু পার্টিকেল যে বন্ড, সেটা যদি উইক হয় সয়েলটা মুভমেন্ট করা শুরু করে বা সয়েলের যে লেয়ারটা থাকে সেটা মুভ করা শুরু করে। সো এখানে শিয়ার স্ট্রেংথ এই আরেকটা যে প্যারামিটার আছে, যে ইন্টারনাল ফ্রিকশনাল অ্যাঙ্গেল, যেটাকে ফাই দিয়ে প্রকাশ করা হয়, কোহেশনটাকে আমরা দেখতেছিলাম এটাকে সি দিয়ে প্রকাশ করতেছিল। দেখো খেয়াল করো, এখানে কোহেশন যেটা ছিল সেটাকে সি দিয়ে ইন্ডিকেট করতেছিলাম আমরা। আর এর পরবর্তীতে অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন বা ইন্টারনাল ফ্রিকশনাল অ্যাঙ্গেল, এটাকে আমরা ফাই দিয়ে ইন্ডিকেট করি। তো এখানে দেখো কি বলা আছে, যে internal frictional angle is the measure of the shear strength of soil due to friction. তো এই যে সয়েলের যে পার্টিকেল গুলো আছে, এদের ভিতরে ফ্রিকশন যত বেশি হবে মুভমেন্ট কি তত বেশি হবে নাকি কম হবে সয়েলের ভিতরে? सर कॉम हो गया। मूवमेंट कम कॉम होगा। हो गया। হ্যাঁ, হ্যাঁ, সয়েলের ভিতরে ফ্রিকশন যদি বেশি হয় তাহলে সয়েলের পার্টিকেল টু পার্টিকেল যে মুভমেন্ট সেটা তত কম হয়। আর ফ্রিকশন যত কম হবে সয়েলের পার্টিকেল টু পার্টিকেল যে মুভমেন্ট সেটাও তত কম। ফ্রিকশন যত কম হবে পার্টিকেল টু পার্টিকেল মুভমেন্ট তত বেশি হবে। সো এখানে অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন যেটা ফাই, এটার ভ্যালু যত বেশি হবে সয়েলের স্ট্রেংথ তত বেশি হবে নাকি কম হবে?
ইন্টারনাল ফ্রিকশনাল অ্যাঙ্গেল যত বেশি হবে সয়েলের স্ট্রেংথের ভ্যালু তত বেশি হবে। ঠিক আছে, কারণ হচ্ছে ফ্রিকশনাল অ্যাঙ্গেলের মান বেড়ে যাওয়া, এটার মানে হচ্ছে যে সয়েলের ভিতরে ফ্রিকশনটা বেড়ে যাওয়া। তো সয়েলের ভিতরে যদি ফ্রিকশন বেড়ে যায় তার স্ট্রেংথ কি হবে, বেশি নাকি কম? স্ট্রেংথ কমবে স্যার, ফ্রিকশন বাড়লে তো স্ট্রেংথ কমে যাবে। ফ্রিকশন বাড়লে স্ট্রেংথ কেন কমবে? ফ্রিকশন যত বেশি হবে, হ্যাঁ, এই ফ্রিকশন যত বেশি হবে স্ট্রেংথ তত বৃদ্ধি পাবে। কারণ কি? কারণ হচ্ছে ফ্রিকশন বেড়ে যাওয়া মানে কি, রেজিস্ট্যান্স বেড়ে যাওয়া। ঠিক আছে, দুইটা জিনিস বা যে কোনো দুইটা সারফেসের ভিতরে যদি ফ্রিকশন বেড়ে যায় তার রেজিস্ট্যান্সটাও বেড়ে যায়। ঠিক আছে, আর রেজিস্ট্যান্স যত বেশি বেড়ে যাবে সেটার স্ট্রেংথ, সেটার ওই যে পার্টিকেল গুলো আছে তাদের ভিতরকার স্ট্রেংথও তত বেশি বেড়ে যাবে। বুঝতে পারছো এটা? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তো আমরা তাহলে কিন্তু সয়েলের যে দুইটা প্যারামিটারস আছে, একটা হচ্ছে কোহেশন, আরেকটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন বা ফাই, যেটা প্রকাশ করা হয়, এই দুইটা আমরা দেখলাম। এখন আমরা এই যে দুইটা আছে এই দুইটা রিলেটেড একটা থিওরি পড়বো যেটাকে বলা হয় হচ্ছে মোহ কুলম্ব ফেইলর ক্রাইটেরিয়া। এটা একটা থিওরি, এটা হচ্ছে দুইজন scientist মিলে করছে। একজন এটাকে বলা হয় মোহ কুলম্ব ফেইলর ক্রাইটেরিয়া। এখন এটা মেইনলি একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, গ্রাফের সাহায্যে এটা দেখা যায়। তো এখানে শুরুতেই বলা আছে দিস থিওরি স্টেটস দ্যাট এ ম্যাটেরিয়াল ফেইলস বিকজ অফ এ ক্রিটিক্যাল কম্বিনেশন of normal stress and shear stress. তো নরমাল স্ট্রেস আমরা একটু আগে বলতেছিলাম, নরমাল স্ট্রেস কোনটা বলো তো? এখানে দুইটা ফোর্স আছে, এর ভিতরে নরমাল কোনটা, শেয়ার কোনটা? স্যার উপর থেকে যে ফোর্সটা এটা স্যার নরমাল, আর সাইড থেকে ওটা শেয়ার। হ্যাঁ, তো সবসময় এখানে মনে রাখবা যে ভার্টিক্যালি যে ফোর্সটা আসে সেটা হচ্ছে নরমাল স্ট্রেস দেয়, আর হরাইজন্টালি যে ফোর্সটা আসে সেটা হচ্ছে শেয়ার স্ট্রেস দেয়। আচ্ছা, এখন আমরা এখানে যে দুইটা স্ট্রেস নিয়ে কাজ করতেছি কি কি, একটা হচ্ছে নরমাল স্ট্রেস আর একটা হচ্ছে শেয়ার স্ট্রেস। নট আমরা এখানে যখন মোহকুলার ফেইলিওর ক্রাইটেরিয়া পড়বো আমাদেরকে দুইটা স্ট্রেসই কনসিডার করতে হবে। একটা হচ্ছে নরমাল স্ট্রেসকে আমরা কনসিডার করবো, আর একটা হচ্ছে শেয়ার স্ট্রেসকে আমরা কনসিডার করবো। আমরা যে কোনো একটাকে কনসিডার করলে হবে না, আমাদেরকে দুইটাকেই একসাথে কনসিডার করতে হবে। তো এটার কারণও আমরা পরবর্তীতে শিখবো যে দুইটা আমরা কেন করবো একসাথে। তো এখানে আগে আমরা একটু গ্রাফটা দেখে নিই। এখানে যে গ্রাফটা আছে এখানে এক্স অ্যাক্সিসে দেওয়া আছে হচ্ছে নরমাল স্ট্রেস, এবং ওয়াই অ্যাক্সিস যেটা আছে ওয়াই অ্যাক্সিসে দেওয়া আছে হচ্ছে শেয়ার স্ট্রেন্থ। তো এক্স অ্যাক্সিসে নরমাল স্ট্রেন্থ যেটা, এটাকে আমরা সিগমা দিয়ে প্রকাশ করি, আর ওয়াই অ্যাক্সিসে শেয়ার স্ট্রেন্থ যেটা সেটা আমরা এখানে এস দিয়ে ইন্ডিকেট করতেছি। তো এখানে যে গ্রাফটা আছে এটা হচ্ছে একটা স্ট্রেট লাইনের একটা গ্রাফ দেখা যাবে। তো এই যে স্ট্রেটটা আছে এই স্ট্রেট লাইনের যে স্লোপ, এই স্ট্রেট লাইনের স্লোপ এটাকে আমরা অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন বা ফাই দিয়ে প্রকাশ করব। এবং এই যে স্ট্রেট লাইনটা এটা ওয়াই অ্যাক্সিস কে কিছুটা ডিস্টেন্সে কাট করছে, এই যে যতটুকু ডিস্টেন্সে কাট করছে এটাকে আমরা সি বা কোহেশন দিয়ে ইন্ডিকেট করতেছি। ঠিক আছে, এখন এই লাইনটা আসলে কি ইন্ডিকেট করতেছে সেটা আমরা একটা ইকুয়েশনের সাহায্যে দেখব। এখানে এখানে ইকুয়েশন দুইটা আছে, একটা হচ্ছে 11.2 আর একটা হচ্ছে 11.3। এখানে প্রথমে যে ইকুয়েশনটা আছে সেটা যদি আমরা খেয়াল করি, এখানে আছে হচ্ছে টাউ এফ ইকুয়াল সি প্লাস সিগমা এন ট্যান ফাই। দেখতে পাচ্ছ সবাই ইকুয়েশন? এই ইকুয়েশনটা কিন্তু জি স্যার। ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই ইকুয়েশন রিলেটেড ম্যাথ আসে অনেক সময়। তো এখানে যে টাউ এফ, এই টাউ এফটা হচ্ছে একটা সয়েলে যে শেয়ার স্ট্রেংথ হয় সেটাকে আমরা টাউ এফ দিয়ে ইন্ডিকেট করি। তো এই শেয়ার স্ট্রেংথ ইকুয়াল আমরা কি লিখতেছি, শেয়ার স্ট্রেংথ ইকুয়াল লিখতেছি আমরা সি প্লাস সিগমা এন ট্যান ফাই। এখানে সি কি বলতো, এখানে সিটা হচ্ছে সয়েল যে কোহেশনটা হয় সেই কোহেশনের ভ্যালুটা হচ্ছে সি। সিগমা এন যেটা, সিগমা এনটা হচ্ছে সয়েলে যে নরমাল স্ট্রেসটা আসে সেটাকে সিগমা এন দিয়ে ইন্ডিকেট করা হয়। আর ট্যান ফাই, ফাইটা কি ছিল, ফাই হচ্ছে অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন যেটা আছে সেটা। ঠিক আছে, এই টার্মস গুলো ক্লিয়ার সবার কাছে? জি স্যার। আচ্ছা, তো তাহলে দেখো আমরা এখানে একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে আমরা সয়েলের যখন শেয়ার স্ট্রেন্থটা বের করতেছি
সয়েলের শিয়ার স্ট্রেন্থ যখন আমরা আইডেন্টিফাই করতেছি সেই ক্ষেত্রে আমাদেরকে কিন্তু এই কোহেশনের ভ্যালু এবং অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন এই দুটার ভ্যালু আমাদেরকে জানতে হচ্ছে, কারণ আমাদের শিয়ার স্ট্রেন্থ ইকুয়াল আমরা দেখলাম সি প্লাস সিগমা এন ট্যান ফাই। তো সির ভ্যালু এবং ফাইয়ের ভ্যালু যদি আমরা না জানি সেই ক্ষেত্রে আমরা কিন্তু শিয়ার স্ট্রেন্থ আইডেন্টিফাই করতে পারবো না। সো আমরা একটু আগে যে দুইটা প্যারামিটারস দেখে আসলাম শিয়ার স্ট্রেন্থের, কোহেশন এবং অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন, সেই দুইটা কিন্তু আমাদের জানা লাগতেছে। এই ইকুয়েশনের সাহায্যে আমরা কিন্তু সেটা দেখতে পেলাম। এই জিনিসটা সবার কাছে ক্লিয়ার? জি স্যার। জি স্যার। স্যার আচ্ছা, এখন দেখো, হ্যাঁ এখন এখানে এখানে যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনটা আমরা কিন্তু এই গ্রাফের থেকে বুঝতে পারবো। আমরা গ্রাফ যেহেতু দেখলাম একটা স্ট্রেট লাইন, তো স্ট্রেট লাইনের ইকুয়েশনটা কি হয়? স্ট্রেট লাইনের ইকুয়েশন তোমরা সবাই পড়ে আসছো, সেটা হচ্ছে y ইকুয়াল mx প্লাস c। মনে আছে সবার স্ট্রেট লাইনের ইকুয়েশন? জি স্যার। জি স্যার। জি স্যার। হ্যাঁ, তাহলে বলো তো এখানে y হিসাবে কোনটা কাজ করতেছে? এই যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনে y হিসাবে কোনটা কাজ করতেছে? টাও 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 ওয়েভ। হ্যাঁ, স্যার, এই কারণে টাও। দেখো টাও, হ্যাঁ হ্যাঁ টাও যেটা আছে টাওটা কি ছিল? শেয়ার স্ট্রেন্থ। এই কারণে দেখো আমরা y অ্যাক্সিসে শেয়ার স্ট্রেন্থটাকে রাখছি। বুঝতে পারছো এটা? জি স্যার। আচ্ছা, এরপরে তাহলে y ইকুয়াল mx। এখানে x টা কি বলতো? এই ইকুয়েশনে x হিসাবে কোনটা কাজ করতেছে? এখানে x হিসাবে কাজ করতেছে হচ্ছে সিগমা n, যেটা মাই অ্যান্সার। মানে হ্যাঁ নরমাল স্ট্রেস যেটা। এই কারণে দেখো, এই কারণে আমরা x অ্যাক্সিসে নরমাল স্ট্রেসকে রাখছি। বুঝতে পারছো? হ্যাঁ, এই গ্রাফগুলো কিন্তু বুঝতে হবে, ঠিক আছে? কোথাও যদি না বুঝতে পারো আমাকে বলবা। তো এক্স অ্যাক্সিসে আমরা নরমাল স্ট্রেসকে রাখছি কারণ আমরা যে ইকুয়েশনটা দেখলাম এখানে এখানে এক্স হিসাবে সিগমা এনটা কাজ করতেছে। তাহলে এম হিসাবে কে কাজ করতেছে? ট্যান ফাই, ঠিক আছে? কারণ এম এক্স প্লাস সি ছিল, তাই না? তাহলে এখানে এম হিসাবে কে কাজ করতেছে? ট্যান ফাই। তো এমটা আসলে কি ছিল? এমটা আসলে ছিল ঢাল অথবা স্লপ। তো দেখো এই যে ইকুয়েশন আছে এই ইকুয়েশনের স্লপ হিসেবে কিন্তু ওই যে ফাই যেটা আছে ফাইটা কাজ করতেছে। গ্রাফ কি সবার কাছে ক্লিয়ার হচ্ছে? জি স্যার। আচ্ছা, আর আরেকটা কি ছিল? এম এক্স প্লাস সি, তাই না? এখানে সেই সিটা সি হিসাবেই আছে, কিন্তু এখানে সিটা হচ্ছে কোহেশন মেইনলি। তো কোহেশনটা কোথায় কাজ করতেছে? এই গ্রাফে এই যে ওয়াই অ্যাক্সিসে যতটুকু কাট করছে এই স্ট্রেট লাইনটা সেটাই হচ্ছে সির ভ্যালু। তাহলে আমরা এখানে গ্রাফটা থেকে আমি যদি একটু রিভিউ করে দিই, যে এখানে ওয়াই অ্যাক্সিসে শেয়ার স্ট্রেন্থ কাজ করবে, এক্স অ্যাক্সিসে হচ্ছে নরমাল স্ট্রেন্থ কাজ করবে যেটাকে সিগমা এন দিয়ে প্রকাশ করতেছি আমরা। আর এখানে এই যে লাইনটা আমরা পাচ্ছি লাইনের যে স্লপটা হবে সেটা ট্যান ফাই বা ফাই দিয়ে ইন্ডিকেট করতে পারবো আমরা। তো ফাইটা হচ্ছে কি? ফাই হচ্ছে অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন, এবং এই যে লাইনটা আছে এটা ওয়াই অ্যাক্সিস কে যে পয়েন্টে কাট করতেছে যতটুকু ডিস্টেন্সে সেটাকে আমরা সি বলতেছি। এখানে সিটা হচ্ছে কোহেশনের ভ্যালু। আশা করি এই ইকুয়েশনটা সবার কাছে ক্লিয়ার। কারো যদি কোনো ডাউট থাকে বলতে হবে। 11.2 যে ইকুয়েশনটা আছে। আচ্ছা, আমি ধরে নিচ্ছি সবাই বুঝতে পারছো। এখানে আরেকটা বিষয় একটু খেয়াল করো, সেটা হচ্ছে আমরা তো টাও এফ ইকুয়াল সি প্লাস সিগমা এন প্লাস ইন্টু ট্যান ফাই দেখলাম। এর পাশে আরেকটা জিনিস লেখা আছে, সেটা হচ্ছে সি প্লাস মিউ মিউ সিগমা এন। এখানে মিউ মিউ যেটা, মিউ হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। অনেক সময় ফাই এর ভ্যালু না দিয়ে মিউ এর ভ্যালু দিয়ে দেয়, ঠিক আছে? তো ফাই দিলে আমরা সেটাকে ট্যান ফাই হিসাবে বসাবো। আর যদি আমাদেরকে মিউ দিয়ে দেয় আমরা তাহলে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনের যে ভ্যালুটা থাকবে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনের ভ্যালুটা বসাবো। বুঝতে পারছো এই দুইটা জিনিস, যে আমরা কখন কোনটা বসাবো? জি স্যার। আর যদি আমাদেরকে অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন দিয়ে দেয় আমরা ফাই রিলেটেড যে ইকুয়েশনটা আছে সেটা বসাবো। এছাড়া আমাদেরকে যদি কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন দিয়ে দেয় আমরা মিউ রিলেটেড যে ইকুয়েশনটা আছে আমাদের, যে সি প্লাস মিউ সিগমা এন, আমরা সেটা বসাবো। ঠিক আছে, তো আশা করি এই 11.2 ইকুয়েশন যেটা আছে সেটা সবার কাছে ক্লিয়ার। এই ইকুয়েশনের সাহায্যে আমরা কি আইডেন্টিফাই করতেছি বলো তো? শেয়ার স্ট্রেন্থ।
আমরা শেয়ার স্টেটটা আইডেন্টিফাই করতেছি এই ইকুয়েশনের সাহায্যে। আচ্ছা, এবার আমরা এর নিচেই যে আরেকটা ইকুয়েশন আছে আমরা সেটা দেখবো। এটা 11.3। এটা হচ্ছে টাউ এফ ইকুয়াল সি প্রাইম প্লাস সিগমা এন ফাই। এখানে দেখো ইকুয়েশনটা কিন্তু উপরেরটার সাথে অনেকটাই মিল আছে, জাস্ট এখানে যে জায়গাটা আছে এখানে সি প্রাইম আছে, আর ফাই যেটা আছে ফাই এর জায়গায় ফাই প্রাইম আছে। এখন এই প্রাইম দ্বারা কি ইন্ডিকেট করতেছে বা সি বার বা ফাই বার দ্বারা কি ইন্ডিকেট করতেছে এটা বুঝতে হবে। আচ্ছা, তো এখানে আমরা সি যেটা নিচ্ছিলাম সেটা হচ্ছে শুধুমাত্র কোহেশন ছিল, বা আমরা এটাকে টোটাল কোহেশনও বলতে পারি। কিন্তু এই যে প্রাইম যেটা আছে প্রাইম দ্বারা ইন্ডিকেট করে হচ্ছে ইফেক্টিভ কোহেশন বা ইফেক্টিভ অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। এখন ইফেক্টিভ জিনিসটা কি সেটা আমাদেরকে একটু ধারণা নিতে হবে। ইফেক্টিভ দ্বারা বোঝায় হচ্ছে যে একটা সয়েল একটা সয়েল পার্টিকেলের ভিতরে ওয়াটার থাকতে পারে। এটা তো আমরা সবাই জানি, তাই না, যে সয়েল যে পার্টিকেল গুলো থাকে, সয়েল পার্টিকেল গুলো কিছুটা ভয়েডটা থাকে, এই ভয়েডের ভিতরে ওয়াটার পার্টিকেল থাকতে পারে। ঠিক আছে, তো ওয়াটার পার্টিকেল থাকার কারণে এর ভিতরে কিছুটা ওয়াটারের প্রেসার আছে। বুঝতে পারতেছো যে সয়েলের যে পার্টিকেল গুলা থাকে সেটা কিন্তু ফুললি ফিল আপ থাকে না। এর ভিতরে কি কি থাকতে পারে? এর ভিতরে ওয়াটার থাকতে পারে, এয়ার থাকতে পারে, এই জিনিসগুলো থাকতে পারে। ঠিক আছে, এখন যদি সয়েলের ভিতরে ওয়াটার থাকে, সেই ওয়াটারের কারণে একটা প্রেসার আসে সয়েলের উপরে। এই যে প্রেসারটা, এটাকে বলা হয় পোর ওয়াটার প্রেসার। তো আমরা এই জিনিসগুলো আরো ডিটেলসে দেখবো। জাস্ট এখন এখানে ইফেক্টিভ জিনিসটা কি সেটা আমরা একটু বুঝি। সেটা হচ্ছে যে সয়েলের যে টোটাল প্রেসারটা সেটা দুইটা প্রেসারের সামেশনে হয়। একটা হচ্ছে ওয়াটার যতটুকু প্রেসার দেয় সেটা, প্লাস হচ্ছে সয়েলের উপরে ইফেক্টিভ যতটুকু প্রেসার আসে সয়েল পার্টিকেলের উপরে সেটা। এই দুইটা যদি আমরা যোগ করি সেই ক্ষেত্রে আমরা টোটাল প্রেসারটা পাই। তার মানে আমরা এখানে বলতে পারি যে টোটাল প্রেসার ইকুয়াল হচ্ছে ইফেক্টিভ প্রেসার অন সয়েল প্লাস পোর ওয়াটার প্রেসার। এটা কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তো এটা যদি বুঝে থাকি তাহলে আমরা এখানে সেকেন্ড যে ইকুয়েশনটা আছে, সেকেন্ড ইকুয়েশনটা আমরা কোন কন্ডিশনের জন্য অ্যাপ্লাই করব? তার মানে শুধুমাত্র আমার সয়েলের। টোটাল প্রেসার কি শুধু স্যার ইফেক্টিভ প্রেসার আর পোর ওয়াটার প্রেসারের যোগফল? হ্যাঁ, টোটাল প্রেসারটা হচ্ছে ইফেক্টিভ প্রেসার প্লাস পোর ওয়াটার প্রেসার। এই যে দুইটাকে যদি আমরা যোগ করি তাহলে আমরা টোটাল প্রেসারটা পাবো। তো আমরা সেকেন্ড যে ইকুয়েশনটা এখানে শিখবো, সেকেন্ড ইকুয়েশনটা মেইনলি কি? সেকেন্ড ইকুয়েশনটা মেইনলি হচ্ছে আমাদের যে ইফেক্টিভ যে প্রেসারটা কাজ করবে একটা সয়েলের